আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানালো ডুমসডে ক্লক। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, দিলেন মহড়ার ঘোষণা। এবার ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। এদিকে রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। অন্যদিকে ইতালিতে জরুরি অবস্থা জারি। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানালো ডুমসডে ক্লক। বিশ্ব মানব সভ্যতা এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে, এমন সতর্কবার্তা দিয়েছে বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। সংগঠনটি জানিয়েছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ পরমাণু শক্তিধর দেশগুলোর আগ্রাসী ও জাতীয়তাবাদী অবস্থানের কারণে পৃথিবী ধ্বংসের আরও কাছাকাছি পৌঁছে গেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ঘড়িটি ছিল মধ্যরাতের 89 সেকেন্ড আগে। এক বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটায় এবার সেটি আরও 4 সেকেন্ড এগিয়ে আনা হয়েছে। ফলে ডুমসডে ক্লক এগিয়ে মধ্যরাতের মাত্র 85 সেকেন্ড আগে স্থির করা হয়েছে। গত মঙ্গলবার বার্ষিক ঘোষণায় সংগঠনটি জানায়, এটি ডুমসডে ক্লকের ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থান। এর আগে গত শুক্রবার প্রাথমিকভাবে ঘড়ির অবস্থান উপস্থাপন করা হয় এবং মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়। বিজ্ঞানীদের মতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, জলবায়ু সংকট, জৈব প্রযুক্তি অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সব মিলিয়ে মানব সভ্যতার অস্তিত্বের জন্য গুরুতর হুমকি তৈরি হয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রতিবছর মানবজাতি কতটা ধ্বংসের কাছাকাছি রয়েছে তা প্রতীকীভাবে নির্ধারণ করে ডুমসডে ক্লক। সংগঠনটি বলেছেন, বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও সহযোগিতার কাঠামো দ্রুত ভেঙে পড়েছে। এর ফলে জয়ী সবকিছু নেবে ধরনের বড় শক্তিগুলোর প্রতিযোগিতার তীব্র হচ্ছে, যা বৈশ্বিক ঝুঁকি কমাতে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতাকে দুর্বল করে দিচ্ছে। বিশেষ করে পরমাণু অস্ত্রধারী দেশগুলোর জড়িত সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত গ্রীষ্মকালের হামলার পর ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। বুলেটিনের বিজ্ঞান ও নিরাপত্তা বোর্ডের চেয়ারম্যান ড্যানিয়েল হোল্টস বলেন, বিশ্বে পারস্পরিক আস্থা ও সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তার ভাষায়, যদি বিশ্ব আমরা বনাম তারা ও শূন্য ফলাফলের পথে এগোই তাহলে শেষ পর্যন্ত আমরা সবাই হারব। সংগঠনটি জলবায়ু সংকটকেও সমানভাবে দায়ী করেছে। খরা, তাপপ্রবাহ ও ভয়াবহ বন্যার মতো দুর্যোগ বাড়ার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক চুক্তির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি ব্যাহত করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কথাও উল্লেখ করা হয়। 1947 সালে যাত্রা শুরু করা ডুমসডে ক্লক শীতল যুদ্ধের শেষে একসময় মধ্যরাতের 17 মিনিট আগে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির কারণে মিনিট নয়, এখন সেকেন্ড ধরে হিসাব করা হচ্ছে মানবজাতির টিকে থাকার সময়। বিজ্ঞানীরা মনে করেন, এই ঘড়ির কাঁটা পেছনে ফেরানো এখনও সম্ভব, তবে তার জন্য বিশ্ব নেতাদের পারস্পরিক দ্বন্দ্ব পরিহার করে পারমাণবিক ঝুঁকি, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, দিলেন মহড়ার ঘোষণা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কার্যকলাপের ঘোষণা দিয়েছে ইরান। এ কারণে বিমান বাহিনীর কাছে একটি নোটিশ জারি করেছে, যা ওই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন। গত মঙ্গলবার 27 জানুয়ারি প্রকাশিত হয়েছে নোটিশটি। এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে, ইরানি বাহিনী 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত প্রণালীর চারপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে। নোটিশে বলা হয়, নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে 25,000 ফুট পর্যন্ত সামরিক কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হয়। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি কৌশলগত বাধা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে যাতায়াত করে। সেখানে যে কোনো বিঘ্ন প্রায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করে এবং ভূ রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে দেয়। এদিকে এই
অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করছে ইরান, কারণ মার্কিন বিমান বাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টেকসই ক্ষমতা প্রদর্শন করা। ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, তেহরানের সাথে মোকাবেলা করার জন্য সমস্ত বিকল্প এখনও টেবিলে রয়েছে, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছে। এর আগেও ইরানের সাথে 12 দিনের সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত রয়েছে। ইরানে কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক সংকট থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকার বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। পরে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া থেকে সরে আসে। এদিকে ইরানের সাথে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে। কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে, যা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে আসে। ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। ইরানের চলমান পরিস্থিতি আরও বাজে হলে তুরস্ক সীমান্তে একটি বাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে। আশকারা চাচ্ছে, যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে, অর্থাৎ তেহরান সরকারের পতন হয়, তবে তারা সীমান্তের ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেবে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আইন প্রণয়নে জানানো হয়, আশকারা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই বৈঠকে অংশ নেওয়া দুজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, বৈঠকে একজন কর্মকর্তা বাফার জোন শব্দটি ব্যবহার করেছেন। মূলত তুরস্ক অস্থির থাকা ইরানের শরণার্থী প্রবেশ আটকাতে যাচ্ছে। তবে অন্য একজন অংশগ্রহণকারী বাফার জোন শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন, যদিও তারা সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 560 কিমি দীর্ঘ ইরান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। এর মধ্যে রয়েছে 203টি ইলেকট্রো অপটিক টাওয়ার, 43টি লিফট সহ টাওয়ার, 380 কিমি দৈর্ঘ্যের মডুলার কংক্রিট প্রাচীর, 553 কিমি প্রতিরক্ষা খাল এবং সীমান্ত এলাকা 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে ড্রোন দিয়ে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ মূলত দ্রুত মূল্যস্ফীতি এবং দেশটির মুদ্রার অবমূল্যায়নের কেন্দ্র করেই হয়। কিছু বিক্ষোভ সহিংসতা করলেও বিভিন্ন তদন্ত ও ফুটেজে দেখা যায় যে তেহরান সরকার অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে। এছাড়াও ইন্টারনেট বন্ধ করা হয়েছে, সেখানে হাজারো মানুষকে আটক করা হয়েছে, মারা গেছে কয়েক হাজার। তবে এর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার একটি চাপ আছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান গত শুক্রবার টেলিভিশনে বলেন, তুরস্ক ইরানে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং মার্কিন সরকারকে কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে তুর্কি সরকার বুঝতে পারছে, সরকার পরিবর্তন বা যুদ্ধের ফলাফল কতটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। 2003 সালের ইরাক আক্রমণ এবং 2011 থেকে 24 সিরিয়া গৃহযুদ্ধের অভিজ্ঞতা তাদের বাস্তব অবস্থা বুঝিয়েছে। বর্তমানে লাখো শরণার্থী তুরস্কে অবস্থান করছে। এই পরিস্থিতিতে তুরস্ক শুধুমাত্র জরুরি প্রয়োজনে থাকা শরণার্থীদের গ্রহণ করতে পারে বলে বিশ্লেষকদের মত। এছাড়া তুরস্ক প্রতিবেশী দেশের শরণার্থীদের জন্য ওপেন ডোর নীতির আর প্রয়োগ করবে না। বর্তমানে ইরানিরা তুরস্ক ভিসা ছাড়া প্রবেশ করতে পারে। তবে ইরানের অবস্থা অবনতি হলে তুরস্ক কিভাবে তা নেবে, তা এখন বড় প্রশ্ন। রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর হাতে পেল ইন্দোনেশিয়া। আলোচিত রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। ফ্রান্স থেকে উড্ডয়ন করে দেশটির সুমাত্রা দ্বীপের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে 3টি রাফাল ফাইটার জেট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। দুদেশের চুক্তি অনুসারে ফ্রান্সের দ্য সো অ্যাভিয়েশনের কাছে 42টি রাফাল যুদ্ধবিমানের অর্ডার দেয় ইন্দোনেশিয়া। এছাড়াও চুক্তি হয় ফ্রিগেট ও সাবমেরিন বিক্রয়ের। চলতি বছরের শেষ দিকে আরও বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান যুক্ত হবে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর বহরে। ফরাসি প্রতিষ্ঠান দ্য সো অ্যাভিয়েশনের তৈরি 4.5 জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল শব্দের চেয়েও 1.8 গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। ভারত, মিশর, কাতার, ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধযান। ইতালিতে জরুরি অবস্থা জারি। ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে সিসিলির নিশেমি শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত 1500 মানুষ বস্তুত হয়েছেন। ইতালির নাগরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসোমেসি জানান, ভূমিধসটি শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ায় নিরাপত্তা বেষ্টনী 100 মিটার থেকে বাড়িয়ে 150 মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম রাই
স্কাই নিউজের তথ্য অনুযায়ী ভূমিধসের রেখা বর্তমানে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবো সিসিলিয়ানো সতর্ক করে বলেন, ভূমিধস থামেনি এবং পরিস্থিতি আরও অবনতি হলে বস্তুত মানুষের সংখ্যা বাড়তে পারে। নিশেমিতে কয়েকদিনের ব্যবধানে 2টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকার গভীরতা কোথাও কোথাও 6 মিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সংস্থা আনসা জানায়, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতালির সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে 10 কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। এই অর্থ ধ্বংসাবশেষ অপসারণ, জরুরি সেবা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় ব্যয় করা হবে। এদিকে উত্তর ইতালির আরেনজানো ও জেনুয়ার মধ্যবর্তী ভিয়া অরেলিয়া উপকূলীয় সড়কে ভূমিধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। সার্ডিনিয়ায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরও 24 ঘন্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বিমান বাহিনীর অংশ নাইট এয়ারফোর্স এই আকাশ মহড়া পরিচালনা করছে। বিবৃতিতে অ্যাবসেন্টস জানায়, এই মহড়ার উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েন এবং যুদ্ধ ক্ষমতা বজায় রাখার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতির এর লক্ষ্য। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে মার্কিন বাহিনী একাধিক জরুরি ঘাঁটিতে ছোট ও দক্ষ সহযোগিতাকারী দল মোতায়েন করবে। পাশাপাশি এই মহড়ায় দ্রুত বিমান ওঠানামা এবং লজিস্টিক সক্ষমতাও পরীক্ষা করা হবে। সব কার্যক্রমে স্বাগতিক দেশগুলোর অনুমোদন এবং বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এই মহড়ার একদিন আগে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এতে করে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে।